অপপ্রচার বন্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ। খালেদাকে গ্রেফতারের দাবি, অনশনের হুমকি। খালেদা জিয়া প্রধানমন্ত্রীর পথের কাঁটা বললেন রুহুল কবির রিজভী। ইয়েমেনে সরকার বিরোধীদের মধ্যে সমঝোতা। এবং মেসির শেষ মুহূর্তের গোলে বার্সার জয়। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনামগুলো। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি ফাতেমা কাউসার। এবারে বিস্তারিত। বহির্বিশ্বে সরকারের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10:30টায় পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এইচ.এম. মাহমুদ আলীকে এ নির্দেশ দেন এবং মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সজাগ থাকার পরামর্শ দেন। প্রধানমন্ত্রী 10:30টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন এবং 11:30টায় বের হয়ে যান। প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, সেই সময় নির্বাচন ঠেকানো, আর এখন হঠাৎ কোনো কথা নাই, কোনো ইস্যু নাই, মানুষ খুন করা, মানুষ খুন করাটাই যেন মানুষ পুড়িয়ে মারাটাই যেন বিএনপি নেত্রী বেগম জিয়ার একমাত্র লক্ষ্য। তিনি বাংলাদেশের মানুষকে বোধহয় রাখতেই চান না। ঠিক হানাদার পাকিস্তানি বাহিনী যখন 25শে মার্চ থেকে যখন গণহত্যা শুরু করে, তাদের ঠিক এই চরিত্র আমরা দেখেছি, আর তাদের কাছে আজকে মানুষ জিম্মি। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সংলাপে বসার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। চলমান নৈরাজ্যকর পরিস্থিতি থেকে জনগণের জানমাল রক্ষার জনস্বার্থে সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন ডক্টর মোহাম্মদ ইউনুস আলী আকন্দ। রিটে বিবাদী করা হয়েছে 20 দলীয় জোট নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, 14 দলীয় জোট নেতা, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে। এর আগে 2013 সালে একই আইনজীবীর করা একই ধরনের এই রিট আবেদনে দুই নেত্রীকে সংলাপে বসার বিষয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। পরে অবশ্য ওই রিট খারিজ হয়ে যায়। আবেদনটি ইউনুস আলী আকন্দ বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশে হরতাল অবরোধ হচ্ছে। এই হরতাল অবরোধের কারণে সম্প্রতি অনেক মানুষ মারা গেছে। 16 কোটি মানুষের স্বার্থে রাজনৈতিক সংকট থেকে উত্তরণ এবং রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান পরিত্যাগ করে দুই নেত্রীকে নিয়ে রাজনৈতিক সংলাপ শুরু করতে নির্দেশনা প্রার্থনা করছি। বিএনপিতে এখনও শান্তি ও মুক্তিযুদ্ধের পক্ষের নেতা রয়েছেন মন্তব্য করে বিএনপি নেতাদের খালেদা জিয়া ও তারেক রহমানকে পরিত্যাগ করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। রাজধানী শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি চলচ্চিত্রকার আলমগীর কুমকুমের 72তম জন্মদিন উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। খালেদা জিয়া ও তারেক রহমান বিএনপিকে আইএসের ভাবশিষ্য ও জঙ্গি ভাবধারায় পরিণত করেছেন মন্তব্য করে বিএনপি নেতাদের উদ্দেশ্যে কামরুল ইসলাম বলেন, ধ্বংস করার চেষ্টা করছে। আপনারা দয়া করে আপনাদের দলটাকে রক্ষা করুন, দেশকে বাঁচানোর জন্য। আপনারা আলোচনার কথা বলেন, সংলাপের কথা বলেন, দুই নেত্রীকে প্যারালাল করার চেষ্টা করেন। আগে প্রথমটাকে নিবৃত্ত করুন। যেই অগ্নিতে সমস্ত দেশের ধ্বংস হচ্ছে, আগুন নিভাতে বলুন প্রথম বিএনপিকে নেত্রীকে, তারপর অন্য কথা বলুন। সেটাই হচ্ছে আপনাদের উত্তম সাজেশন। 24 জানুয়ারির মধ্যে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা না হলে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ পরিবহন শ্রমিক লীগ। বেলা 11:30টার দিকে বাংলাদেশ পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইনসুর আলী এই ঘোষণা দেন। পাশাপাশি 25 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী কঠোর কর্মসূচি ও খালেদা জিয়াকে গ্রেফতারের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ। সংগঠনের সভাপতি ফাতেমা জলিল সাথী এই ঘোষণা দেন। উভয় সংগঠনের নেতাকর্মীরা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় ঘেরাও করতে গেলে তাতে বাধা দেয় পুলিশ। এ সময় তারা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। পুলিশি বাধার মুখে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে যেতে না পেরে বাইরের রাস্তায় বিক্ষোভ মিছিল ও স্লোগান দিচ্ছেন তারা। এদিকে জাতীয় প্রেসক্লাব থেকে গাড়ি চালকরা গুলশানের উদ্দেশ্যে রওনা হয়ে শান্তিনগর মোড়ে এলে পুলিশি বাধার মুখে তারা সেখানে অবস্থান নেয়। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খালেদা জিয়ার কার্যালয়ের বিপরীত দিকে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। বোমা তৈরির পারদর্শী ছিলেন বলে তাকে বোমারু বাপ্পি ডাকতেন নিজ দলের নেতারাও। আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও তিনি পরিচিত একই বিশেষণে। শেষ অবধি সে বোমাই কাল হলো তার। বোমা বানানো কালে প্রথমে নিজের কবজি হারালেন তিনি, তারপর হার মানলেন মৃত্যুর সঙ্গে লড়ে।
লালবাগে ঢাকাশরী রোডে যে বাড়িটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে তার নম্বর 31/2, 5 তলা ওই ভবনের 2য় তলায় একটি ফ্ল্যাটে বন্দুলা ভাইয়ের সঙ্গে থাকতেন বাপ্পি। বুধবার দুপুর 2:30টার দিকে বোমা বিস্ফোরণকালে বাপ্পি ছাড়াও আহত হন আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর ছাত্রী মোসাম্মদ হ্যাপি আক্তার ও ওই বাসায় বেড়াতে আসা হ্যাপির খালাতো ভাই মোহাম্মদ রিপন। তাদের শরীর ও হাত মুখ ঝলসে যায়। পরে সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভোর 6টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তার পুরো নাম মাহবুবুর রহমান বাপ্পি। নিউ মার্কেট থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক বাপ্পি একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর বঙ্গবাজার এলাকায় মুখে ককটেলের আঘাতে আহত কবি নজরুল কলেজের ছাত্র তানজিদ হোসেন অভির মৃত্যু হয়েছে। বুধবার রাত 1টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 103 নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 15 জানুয়ারি বঙ্গবাজারে অ্যানেক্সকো ভবনের সামনে দুর্বৃত্তদের ছোড়া ককটেল তার মুখে আঘাত হানে। এতে অভির মুখের এক অংশ উড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভি ধোলাইখাল কলতাবাজারের রোকনপুর এলাকার ডিম বিক্রেতা দেলোয়ার হোসেনের ছেলে ও কবি নজরুল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করেন বলে দাবি করলেন বিএনপি দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বৃহস্পতিবার 20 দলীয় জোটের পক্ষে এক বিবৃতিতে রিজভী আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর দরকার ক্ষমতা, সেজন্য ক্ষমতা আঁকড়ে রাখতে সবচেয়ে বড় পথের কাঁটা মনে করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। সেজন্য রাজনৈতিক দৃশ্যপট থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্য ধারাবাহিক চক্রান্তের অংশ হিসেবে তাকে গ্রেফতারের আরেকটি চক্রান্তের নাটক মঞ্চস্থ করার আয়োজন চলছে। রিজভী আরো বলেন, প্রধানমন্ত্রী গতকাল জাতীয় সংসদে বলেছেন দেশব্যাপী নাশকতার জন্য নাকি বেগম খালেদা জিয়াকে মানুষ হত্যার আসামি করা যৌক্তিক হবে। এ বিষয়ে রিজভী বলেন, প্রধানমন্ত্রীর সবসময় একটাই যুক্তি, সেটি হলো বিরোধী দল শূন্য দেশ, একদলীয় একটি রাষ্ট্র ব্যবস্থা। এই আকাঙ্ক্ষা বাস্তবায়িত করতেই তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছেন। লাগাতার অবরোধের মধ্যে 20 দলীয় জোটের ডাকা হরতালে স্বাভাবিক রয়েছে রাজধানী। সকাল থেকে মানুষ ব্যস্ত নিজ নিজ কাজে, স্বাভাবিক রয়েছে যান চলাচল। হরতালকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী রাজপথে রয়েছে সতর্ক অবস্থানে। নজরদারিতে রয়েছেন পথচারীরা। সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হচ্ছে তাদের। সকাল 7টা থেকে রাজধানীর মোহাম্মদপুর, আসাদ গেট, খামারবাড়ি, ফার্ম গেট, কারওয়ান বাজার, শাহবাগ, ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান সহ বিভিন্ন এলাকা ঘুরে পাওয়া যায়নি নাশকতার কোনো খবর। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে দায়িত্ব পালন করছেন পুলিশ ও র্যাব সদস্যরা। সড়কগুলোতে নিয়মিত টহল দিচ্ছেন তারা। এছাড়াও সাদা পোশাকধারী গোয়েন্দা সংস্থার সদস্যরাও চোখ কান খোলা রাখছেন রাজধানীবাসীর নিরাপত্তায়। মাত্র 20,000 টাকা খরচে বাংলাদেশ থেকে শ্রমিক নিবে সৌদি আরব সরকার। আমাদের সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ এমদাদুল হক জানান, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশি কমিউনিটি দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বাংলাদেশ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, সৌদি আরব সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশ থেকে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও শ্রমিক নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এ ব্যাপারে আগামী কয়েকদিনের মধ্যেই ঘোষণা দিবে সৌদি আরব সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। সহিংসতা ও সন্ত্রাস কোনো রাজনীতি হতে পারে না বলে উল্লেখ করলেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটে নাশকতায় দগ্ধদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি বলেন, এটা অত্যন্ত নৃশংস নারকীয় অধ্যায়, একে কলঙ্কজনক অধ্যায় বলে আমি মনে করি। এ ধরনের সন্ত্রাস এবং সহিংসতা কোনো রাজনীতি হতে পারে না। তিনি বিএনপি সহ 20 দলীয় জোটের উদ্দেশ্যে বলেন, সমগ্র বাংলাদেশের জনগণ আমরা সকলে এই ব্যাপারে ঐক্যবদ্ধভাবে কিভাবে এটা বন্ধ করা যায় সে ব্যাপারে আমরা ইতিমধ্যেও কাজ করছি এবং আশা করি যেটা অতি শীঘ্রই বন্ধ হবে। প্রত্যেকটি দেশেই রাজনৈতিক প্রক্রিয়া থাকে এবং তার মাধ্যমেই দেশ এগিয়ে যায়, কিন্তু সেটার কারণ যাই থাকুক না কেন, তাহলে কি আমরা বলতে পারবো যে সেই কারণে আমরা নিরীহ মানুষকে অগ্নিদগ্ধ করব, তাদেরকে আমরা পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে মারবো? কেন আমাদের কি আর সমাধানের কোনো পথ নেই? হরতাল অবরোধে 16 দিনে দেশের ব্যবসা বাণিজ্যে 36,445 কোটি 76 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ।
বৃহস্পতিবার মতিঝিলের ডিসিসিআই এর অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। সংবাদ সম্মেলনের আয়োজন করেন ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ বলেন, চলমান হরতাল ও অবরোধে দেশের দৈনিক আর্থিক ক্ষতি হচ্ছে 2,277 কোটি 86 লাখ টাকা। এছাড়া বছরে একদিনের হিসেবে মোট অভ্যন্তরীণ উৎপাদন জিডিপি 3,701 কোটি 15 লাখ টাকা। সেই হিসেবে চলতি বছরের 16 দিনে হরতাল অবরোধের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ জিডিপির 2.70%। প্রিয় দর্শক, আপনি দেখছেন মিলেনিয়াম সংবাদ। এবার একটা বিরতি, ফিরত মিলেনিয়াম সংবাদে। 22 জানুয়ারি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 1919 থেকে 1976 সাল পর্যন্ত খেলাফত ও অসহযোগ আন্দোলন, কৃষক প্রজা আন্দোলন, ভাষা আন্দোলন ও ফারাক্কা আন্দোলন সহ বহু আন্দোলনের নায়ক তিনি। অসংখ্যবার কারাবাস ও অন্তরীণের মধ্য দিয়ে জীবনের পথচলা ভাসানীর জীবন অবসান 1976 সালের 17 নভেম্বর। ভারতে অন্তরীণ থেকে মুক্তি লাভ করে দেশে ফিরে তিনি ঐতিহাসিক ফারাক্কা আন্দোলন সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেন। যথাযথ মর্যাদায় তার জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার দাবি তার পরিবারের। কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কুমিল্লা প্রেস ক্লাব প্রাঙ্গণে কুমিল্লা গণদাবি পরিষদের আয়োজনে এ মানববন্ধন করা হয়েছে। আমাদের কুমিল্লা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার জানান, মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, সাধারণ সম্পাদক এনামুল হক ফারুক, সনাক কুমিল্লা সভাপতি আলমগীর খান সহ অন্যান্যরা। সভায় বক্তারা অবিলম্বে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করতে সরকারের প্রতি জোর দাবি জানান। পরে এ ব্যাপারে কুমিল্লা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর 7 খুনের মামলার পরবর্তী শুনানির দিন আগামী 11 মার্চ ধার্য করেছেন আদালত। সকালে মামলায় গ্রেফতারকৃত 30 আসামিকে আদালতে হাজির করে শুনানি শেষে পরবর্তী দিন ধার্য করেন নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট KM মহিউদ্দিনের আদালত। এ মামলায় আদালতের শুনানির দিন ধার্য ছিল। সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে 30 আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানিতে অংশ নেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ফজলুর রহমান, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস জুয়েল, অ্যাডভোকেট জাকির হোসেন। দর্শক, এবার মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। ক্ষমতা ভাগাভাগির শর্তে একটি সমঝোতায় পৌঁছেছে ইয়েমেন সরকার ও হুতি বিদ্রোহীরা। বুধবার অবরুদ্ধ প্রেসিডেন্ট আবদ রাব্বু মনসুর হাদি ও হুতি বিদ্রোহীদের মধ্যে এই সমঝোতা হয়। সমঝোতার শর্ত অনুযায়ী সানার প্রেসিডেন্ট প্রাসাদ, প্রধানমন্ত্রীর বাসভবন ও প্রেসিডেন্টের ব্যক্তিগত কম্পাউন্ড থেকে হুতি যোদ্ধারা সরে যেতে রাজি হয়েছে। এছাড়া প্রেসিডেন্টের চিফ অফ স্টাফদেরও মুক্তি দিতে রাজি হয় তারা। নতুন করে সংবিধান সংশোধনীর মাধ্যমে হুতিদের আরও বেশি রাজনৈতিক ক্ষমতা দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। তবে সমঝোতায় অনেক কিছুই পরিষ্কার করা হয়নি। বিশেষ করে নতুন সংবিধানে প্রেসিডেন্ট ও হুতিদের হাতে কী ধরনের ক্ষমতা থাকবে সে ব্যাপারে দিক নির্দেশনা নেই। এবার মিলেনিয়াম খেলার সংবাদ। লিওনেল মেসি শেষ মুহূর্তের গোলে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে 1-0 গোলে জয় পেল বার্সেলোনা। সেই সঙ্গে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ জিতে এক ধাপ এগিয়ে গেল কাতালান ক্লাবটি। 10 দিন আগে বার্সা লা লিগার অ্যাটলেটিকোর বিপক্ষে 3-1 গোলের সহজ জয় পেয়েছিল। তবে ঘরের মাঠ ক্যাম্প নুতে ডিয়েগো সিমিওনের শিষ্যরা দারুণ চাপে রেখেছিল দলটিকে। চাপে রাখারই কথা, কারণ গত মৌসুমে যে লা রোজারা বার্সার কাছে 6 ম্যাচের একটিতেও হারেনি। তবে দু দলের আক্রমণ পাল্টা আক্রমণের পরও খেলার প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় রেফারি বিরতির বাঁশি বাজায়। বিরতি থেকে আবারও দু দলের আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন, তবে এবারও গোল বঞ্চিত হচ্ছে স্ট্রাইকাররা। এদিকে গোল না হয় দু দলের ফুটবলাররা ফাউল করতে থাকে। খেলার 78 মিনিটে লুইস সুয়ারেজ ও 80 মিনিটে জাভিয়ার মাস্টারানো বার্সার হয়ে হলুদ কার্ড পান, আর অ্যাটলেটিকোর হয়ে 82 মিনিটে মিরান্ডাও হলুদ কার্ড পান। তবে রেফারি ফ্রি কিকের বাঁশি বাজালে মেসি যান কিক করতে, কিন্তু আবারও বক্সের সামনে সফরকারী ফুটবলাররা বাধা দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি করতে যান আর্জেন্টাইন অধিনায়ক। খেলার 85 মিনিটে কিকও করেন
তবে গোলকিপার জান ওব্লাক তা সেভ করেও তা ধরে রাখতে পারেননি। আর এই সুযোগে মেসি গোল করে দলের জয়সূচক স্কোর করেন। খেলার বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। অপপ্রচার বন্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর নির্দেশ। খালেদাকে গ্রেফতারের দাবি, অনশনের হুমকি। খালেদা জিয়া প্রধানমন্ত্রীর পথের কাঁটা বললেন রুহুল কবির রিজভী। ইয়েমেনে সরকার বিরোধীদের মধ্যে সমঝোতা। এবং মেসির শেষ মুহূর্তের গোলে বার্সার জয়। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন millenniumtv.net। সঙ্গে থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।